আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার আলী আহমেদ সাজু, দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি। আমি 2024 সালে দিনাজপুর মেডিকেল কলেজ হইতে এমবিবিএস পাশ করেছি এবং 2025-এর জানুয়ারিতে আল্লাহর অশেষ রহমতে ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষা পাশ করেছি। তো আমি কারেন্টলি যেহেতু ইন্টার্ন ডক্টর হিসেবে মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত আছি, রিসেন্টলি বেশ কয়েকটা পেশেন্ট আমাদের ওয়ার্ডে পাইছিলাম ম্যালেরিয়া নিয়ে প্রেজেন্ট করতে। হ্যাঁ, মেইনলি ওরা চিটাগাং এর আশপাশ থেকে বা চিটাগাং ডিভিশন থেকে ট্রাভেলিং এর হিস্ট্রি থাকতো এবং তারা এদিকে আইদার কর্মরত অথবা স্টুডেন্ট হিসেবে আসতো এবং আমাদের হাসপাতালে ম্যালেরিয়ার সাইন সিমটমস নিয়ে কিন্তু তারা প্রেজেন্ট করছিল। তো ইউএসএমএলই পার্সপেক্টিভ থেকে আর এই ক্লিনিক্যাল কেসগুলোকে গুছায় আমি একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করছিলাম ম্যালেরিয়ার উপরে। আমি আজকে আপনাদের সাথে ইউএসএমএলই পার্সপেক্টিভ থেকে সেই প্রেজেন্টেশনটা শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু ইউএসএমএলই পার্সপেক্টিভ থেকে শেয়ার করব, তাই এই ম্যালেরিয়া কোন সেগমেন্টে ইউএসএমএলই পড়তেছে বা ইউএসএমএলই স্টেপ 1 এর কোন সেগমেন্টের আন্ডারে আমরা এটা পড়বো, কিভাবে প্রেজেন্ট করবে, কিভাবে একটা ক্লিনিক্যাল সিনারিও নিয়ে আসবে, কোন কোন বুকস রিসোর্সেস আমরা ইউজ করতেছি বা ফলো করব, এই জিনিসগুলো নিয়ে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি বোথ স্টুডেন্টস যারা কারেন্টলি ইউএসএমএলই স্টেপ 1 পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন এবং ক্লিনিশিয়ানস যারা আছেন এই ম্যালেরিয়া সম্পর্কে একটু হলে উপকার পাবেন বলে আমি আশা করতেছি। তো আমি আমার স্ক্রিন শেয়ারে চলে গেছি অলরেডি, আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিষয়গুলো। নাও, যেহেতু ইউএসএমএল স্টেপ 1 এর একটা চেকলিস্ট বুক আছে। এটা বুক না, মেইনলি এটা একটা গাইডলাইন যাকে বলা হয় বাইবেল অফ স্টেপ 1, যেটাকে হচ্ছে ফার্স্ট এইড ফর ইউএসএমএল স্টেপ 1 বইটার নাম, এবং এটা প্রতি বছর আপডেটেড হয়। এই বইটা যেটা করে আমাদেরকে একটা চেকলিস্ট দেয়, একটা আইডিয়া দেয় যে ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষায় সবচেয়ে রিসেন্ট, সবচেয়ে আপডেটেড এই টপিক গুলার আন্ডারে যে ইনফরমেশন গুলো আমাদেরকে কাভার করতে হবে ওইগুলোর একটা ওভারঅল ইনসাইট দিয়ে দেয় যে আপনাকে এই টপিক গুলা সম্পর্কে আরো ডিটেইলস, বাইরে কিউ ব্যাংক বলেন বা বড় যত রিসোর্স আছে, বইগুলো আছে, ওইগুলা পড়ে আসেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন বা কোয়েশ্চেন গুলা ফেস করবেন এই টপিক থেকে, সেগুলো একটা চেকলিস্ট হিসেবে কাজ করে। যেমন আমাদের প্লাজমোডিয়ামই মেইনলি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম স্পেসিস দ্বারা ম্যালেরিয়া হয়। হ্যাঁ, এখন ম্যালেরিয়ার এই যে প্লাজমোডিয়াম স্পেসিসটা আমাদের ইউএসএমএল স্টেপ 1 এর কোন সেগমেন্ট পড়তেছে, মেইনলি এটা হচ্ছে মাইক্রোবায়োলজির পড়া। মাইক্রোবায়োলজিতে প্যারাসাইটোলজি যে সেগমেন্ট আছে, সো আমরা জানি যে প্যারাসাইটোলজির মধ্যে কি কি থাকে। প্যারাসাইটোলজির মধ্যে প্রোটোজোয়া থাকে আর হচ্ছে ডিফারেন্ট হেলমিনথিক ইনফেকশন থাকে। হেলমিনথিক ইনফেকশনের মধ্যে আসছে যেমন সিস্টো, ট্যামাটোড, নেমাটোডস, এইগুলা। আর প্রোটোজোয়ার মধ্যে আবার 4 ধরনের ইনফেকশন পসিবল: হেমাটোলজিক্যাল ইনফেকশন, সিএনএস ইনফেকশন, তারপর হচ্ছে ভিসেরাল ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন। এই যে ইনফেকশন গুলা করে 4টা সেগমেন্টের মধ্যে, তার মধ্যে আমাদের ম্যালেরিয়া যেটা পড়ে সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল ইনফেকশনের মধ্যে। সো এই জায়গায় এটা বলে দেওয়া আছে যেমন প্রোটোজোয়া, হেমাটোলজিক্যাল ইনফেকশন। সেখানে দেখেন, এই যে দেখেন ডিজিজের মধ্যে ম্যালেরিয়াটা বলে দিছে এবং তার পজিটিভ অর্গানিজমটা হচ্ছে প্লাজমোডিয়াম। একটা পেজের 50%ও কম ইনফরমেশন দেখেন এই এই জায়গায় স্টার্ট হয়ে এই জায়গাতে সেটা ইন হয়ে গেছে। মানে শুধু এইটুকু ইনফরমেশন একটা জিস্ট আকারে এখানে তারা তুলে দিছে, দিয়ে ফাইনাল রিভিশনের জন্য মেইনলি এইটুকু ইনফরমেশন দেওয়া। সো একজন বিগিনার যদি সরাসরি ফার্স্ট এইড গাইডলাইনটাকে ইউজ করে যে ওকে আমি অন্যান্য রিসোর্স পড়বো না, সরাসরি এখান থেকে অ্যাপ্লাই ম্যালেরিয়া সম্পর্কে আমি রিড দিয়ে কোয়েশ্চন সলভ করতে চলে যাব, তাহলে কিন্তু ধরা খাওয়ার চান্স একদম 100-এ 100। কারণ এটা এটা একটা চেকলিস্ট। আপনি যখন অন্য আদার্স রিসোর্স গুলা স্টাডি করে যখন এই পেজে ফিরে আসবেন, তখন এই প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি একজন শুরু থেকে বলি, যেমন ম্যালেরিয়া ক্লিনিক্যাল ফিচার্স এখানে বলছে সাইক্লিক ফিভার্স, হেডেক, অ্যানিমিয়া, স্প্লেনোমেগালি, হাইপোগ্লাইসেমিয়া, সিভিয়ার ডিজিজ। কিন্তু কেন এটা সাইক্লিক ফিভার কেন হচ্ছে, অ্যানিমিয়া কেন হচ্ছে, স্প্লেনোমেগালি কেন হচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া কেন হচ্ছে, এই কেনর আনসার গুলা কিন্তু আপনি এখান থেকে পাবেন না। এই কেনর আনসার গুলাকে ঘাটাঘাটি করার জন্য আপনাকে আরো অনেক রিসোর্সের মধ্যে চলে যাইতে হবে এবং ওইগুলা ঘাটাঘাটি করে এসে দেন যখন আবার এই পেজটাতে ফিরে আসবেন, তখন যখন রিড করবেন তখন বুঝতে পারবেন যে ও আচ্ছা, এটা তো এইটা বলতেছে, তার মানে এটা আপনাকে ফাইনাল রিভিশনের জন্য এই ফার্স্ট এইডটুকু কাজ করে। সো দুটো পারপাস, এটা হচ্ছে চেকলিস্ট, কি কি পড়তে হবে সেটা বলে দেয় এবং ফাইনাল রিভিশনের জন্য এটা কাজ করে। সো আমরা চলে যাচ্ছি এটার বিস্তারিত বা ইন ডিটেইলস যে ম্যালেরিয়া সম্পর্কে পড়াশোনা, সেটা আমি প্রেজেন্টেশন ক্রিয়েট করছিলাম আমার স্লাইডসে, আমি চলে যাচ্ছি।
না, এই যে আপডেটেড ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া, একে কেন আমি আপডেটেড ম্যানেজমেন্ট বলতেছি, যেহেতু ইউএসএমএল পার্সপেক্টিভ এটা ক্রিয়েট করছি, সো এখানে ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভ কিছু থাকবে এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভটাও কিন্তু আমি এখানে ইনক্লুড করে দিছি। এবং পার্সপেক্টিভ ইনক্লুড করার সাথে সাথে রিসেন্ট যে চেঞ্জগুলো আসতেছে, ম্যালেরিয়া ট্রিটমেন্টে কিছু চেঞ্জ আসতেছে, ম্যালেরিয়া প্রেজেন্টেশনে কিছু চেঞ্জ আসতেছে, তাছাড়া ম্যালেরিয়া ভেক্টরের মধ্যে কিছু চেঞ্জ আসতেছে, সো এগুলো আমি এখানে ইনক্লুড করছি যাতে একটা, সো আমি শুরুতেই বলে দিচ্ছি যে একাডেমিক পারপাসে স্টুডেন্টরাও বেনিফিটেড হবেন এবং ক্লিনিশিয়ানরাও কিন্তু এখানে বেনিফিটেড হবেন। সো চলে যাচ্ছি আমরা ইন ডিটেইলসে। সো আমরা এখানে এই যে আমাদের আজকের এজেন্ডাটাকে, আমি এজেন্ডাটা সাজাইছি, আমরা এপিডেমিওলজি থেকে শুরু করব এবং এটিওলজি এবং কিভাবে সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি, কিভাবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসবে, ক্লিনিক্যাল ফিচার্স, তারপর আমরা ডায়াগনস্টিক অ্যাপ্রোচ কি হওয়া উচিত, এবং ক্লিনিক্যাল ফিচার্স এর উপর ডিপেন্ড করে আমরা এটাকে কিভাবে ক্লাসিফাই করতে পারি, এবং এই ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের ম্যানেজমেন্ট পারপাসে কিন্তু হেল্প করবে। এবং এই ক্লাসিফিকেশন যেহেতু বললাম ম্যানেজমেন্ট পারপাসে হেল্প করবে, তাহলে ক্লাসিফিকেশন অনুযায়ী ট্রিটমেন্ট কি হবে সেইটুকু, এবং লাস্টে আমরা প্রিভেনশন কিভাবে করব, এই সেগমেন্টগুলোর মাধ্যমে আমাদের পুরো পুরো আলোচনাটাকে কিন্তু গোছানো হয়েছে। নেক্সট। না, শুরুতেই যেহেতু বলছি আমরা এপিডেমিওলজি পড়বো ওয়ার্ল্ড ওয়াইড যে ডিস্ট্রিবিউশনটা, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন ম্যালেরিয়া পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমরা সবাই জানি, একটু একটু কমন ইনফরমেশন যে ট্রপিক্যাল আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি হয়, এবং ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল রিজিয়ন যেমন আমাদের এশিয়ার মধ্যেও কিন্তু এটা ধীরে ধীরে বাড়তেছে। এবং এটা হচ্ছে একটা অ্যালার্মিং ফিচার, আপডেটেড যে কথাগুলো বলা হয়ে থাকে যে এতদিন ট্রপিক্যাল আফ্রিকার মধ্যে আমরা সাব সাহারান আফ্রিকার দেশগুলোকে বলা হয়তো মোস্ট এন্ডেমিক, বাট এই ইনফরমেশনটা আস্তে আস্তে আমাদের জন্য আর অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ এটা আমাদের এশিয়ার মধ্যেও কিন্তু দ্রুত ছড়ায় পড়তেছে। সো এন্ডেমিক রিজন ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে চিটাগাং হিল ট্রাক্টস এর অর্থাৎ চিটাগাং ডিভিশনের মধ্যে যে ডিস্ট্রিক্ট গুলো আছে ওইগুলোর মধ্যে প্রিডমিনেন্টলি এটার ম্যালেরিয়ার উপদ্রবটা দেখা যায়। তার মধ্যে যেমন আছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এটা হচ্ছে মোস্ট কমন। কেন এই জায়গাগুলোতে মোস্ট কমন কোয়েশ্চেন আসতেই পারে। এই জায়গাগুলোতে মোস্ট কমন হওয়ার কারণ হচ্ছে এদের এনভায়রনমেন্ট। এদের এনভায়রনমেন্ট আমাদের যে ভেক্টর ম্যালেরিয়ার, অর্থাৎ মস্কুইটো বাইট, আমরা সবাই জানি মশার কামড়ের জন্য তো এটা হয়। সো মশার বাসস্থান এবং তাদের বেড়ে ওঠার জন্য, ব্রিডিং করার জন্য যে আইডিয়াল এনভায়রনমেন্টটা দরকার, সেটা এই চিটাগং হিল ট্রাক্টস এর মধ্যেই কিন্তু আছে। এটা হচ্ছে মোস্ট কমন। এবং ফর ডিসকাশন পারপাস আমি লিস্ট কমন কিছু ডিস্ট্রিক্ট এখানে ইনক্লুড করছি, যেটা আমাদের ইউএসএমএল পার্সপেক্টিভে না জানলেও চলবে। না, প্যাথোজেন, আমরা এটিওলজিতে ঢুকে গেছি। এটিওলজিতে ঢুকার মধ্যে আমরা শুরুতেই বলছিলাম এটা একটা ভেক্টর বর্ন ইলনেস। সো ভেক্টর বর্ন ইলনেস এর মধ্যে আমাকে জানতে হবে এর ভেক্টরটা কি আর এর প্যাথোজেনটা কি, অর্থাৎ প্যাথোজেনটা কি যেটা ম্যালেরিয়া করতেছে, এবং সেই প্যাথোজেনটাকে কোন ভেক্টর, কোন প্রাণী বা পতঙ্গ বাইরে থেকে এটা নিয়ে আমাদের হিউম্যান বডিতে এটাকে এন্ট্রি দিচ্ছে, সেই সেই ফেভারেবল কালপ্রিটটাকে, সেটাই হচ্ছে তার ভেক্টর। নাও প্যাথোজেন, প্যাথোজেনটাকে বলা হয় থেকে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের হিউম্যানস এর মধ্যে মূল্যে 6টা স্পেসিস আছে যারা হিউম্যানস এর মধ্যে ইনফেকশনের জন্য দায়ী। তার মধ্যে কিন্তু আবার মোস্ট কমন হচ্ছে 4টা স্পেসিস। এই 4টা স্পেসিস কি কি? প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি এন্ড প্লাজমোডিয়াম মেলেরি। এবং আরেকটা আছে লিস্ট কমন, প্লাজমোডিয়াম নলেসি। নলেসির ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে যেটা আমরা আমাদের ডিসকাশনের শেষের দিকে আলোচনা করব। হ্যাঁ, সো প্লাজমোডিয়াম ফেলসিপারাম এটা হচ্ছে মোস্ট ভেরুলেন্ট এন্ড সিভিয়ার ডিজিজের জন্য কিন্তু এটা দায়ী। সো এটা কেন সিভিয়ার ডিজিজ করে, কেন মোস্ট ভিরুলেন্ট, এই আনসার গুলা কিন্তু জাস্ট ব্লাইন্ডলি জানলে হবে না, এখানে প্যাথোফিজিওলজিক্যাল এক্সপ্লেনেশন আছে বিহাইন্ড দ্য সিন। সো আমরা যখন সামনে মুভ করব আমরা এই জিনিসগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। প্লাজমোডিয়াম ভাইভেক্স আমাদের এশিয়ার মধ্যে কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন, কিন্তু লেস ভিরুলেন্ট স্পেসিসের মধ্যে এটা। প্লাজমোডিয়াম ওভালি এন্ড প্লাজমোডিয়াম মিলিরি এগুলো হচ্ছে লেস কমন এন্ড মাইল্ডার ফর্মের জন্য দায়ী। এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস যখন আমরা আলোচনা করব তখন এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করব। এখানে জাস্ট প্লাজমোডিয়াম যেহেতু 4টা স্পেসিসের নাম দিচ্ছি, 4টা স্পেসিস মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কিভাবে দেখতে, সেই জিনিসটা স্লাইডের গুলো আমরা এখানে তুলে দিছি। নাও ভেক্টর অলরেডি বলছি, মস্কুইটো, সেই মস্কুইটো কি? মেইনলি ফিমেল এনোফিলিস মস্কুইটো। এই যে মস্কুইটোটা দেখানো হচ্ছে যেখানে সাক করতেছে ব্লাড, হোস্ট হিউম্যানস, পার্শিয়াল রেজিস্ট্যান্স এগেইনস্ট ম্যালেরিয়া, ক্যারিয়ার্স অফ সিকল সেল মিউটেশন। এখানে কি বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি?
বলতে চাচ্ছে যেহেতু ফিমেল এনোফিলিস মস্কুইটো ভেক্টর হিসেবে কাজ করে মানুষের মধ্যে ইনফেকশনের জন্য দায়ী, এদের মধ্যে মানুষের মধ্যে যারা সিকল সেল মিউটেশন আছে অর্থাৎ সিকল সেল ডিজিজে যারা আক্রান্ত, তাদের মধ্যে যদিও সিকল সেল ডিজিজ তাদের মধ্যে খারাপ, কিন্তু ম্যালেরিয়ার পার্সপেক্টিভে এই সিকল সেল ডিজিজটা তাদের কাছে একটা ব্লেসিং হয়ে এপিয়ার করছে। কেন ব্লেসিং হয়ে এপিয়ার করছে? তারা পার্শিয়ালি রেজিস্ট্যান্ট। কেন রেজিস্ট্যান্ট, এটার এক্সাক্ট মেকানিজম যদিও আননোন, তবে একটা হাইপোথিসিস আছে যে কেন সিকল সেল ডিজিজের পেশেন্ট আমার ম্যালেরিয়ার এগেনস্টে রেজিস্ট্যান্স। তার কারণটা হচ্ছে বারবার যখন সিকলিং হয়, সিকল সেল ডিজিজ একটা হেমাটোলজির এটা আরো ইন্টারেস্টিং একটা টপিক। যাই হোক, ব্রিফলি যদি বলি, এই সিকল সেল ডিজিজের পেশেন্টের হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু একটু ডিফেক্ট থাকে। এই হিমোগ্লোবিন গুলো বারবার সিকলিং হইতে থাকে যখন ফেভারেবল কন্ডিশনে যায়। এই সিকলিং, রিপিটেড সিকলিং এবং ডিসিকলিং, মানে সিকলিং হওয়া এবং সিকলিং না হওয়া, এই এগুলার কারণে কিন্তু প্লাজমোডিয়ামটা সুবিধা করতে পারে না আরবিসির মধ্যে সার্ভাইভ করার জন্য। যার কারণে যে যদিও পেশেন্ট খারাপ, ডিজিজ কন্ডিশনটা খারাপ, কিন্তু ম্যালেরিয়ার পার্সপেক্টিভে এই পেশেন্টগুলা ম্যালেরিয়ার এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সো এটা হচ্ছে এর বিহাইন্ড দি সিন এক্সপ্লেনেশন। নাও প্যাথোফিজিওলজি। এই প্যাথোফিজিওলজিটা এতটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্যাথোফিজিওলজিটা আমরা যখন বুঝতে চেষ্টা করব, তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স প্রেজেন্টেশন পেশেন্টের কি কিরকম হবে সেটাও আমরা আইডিয়া করতে পারবো। প্লাস ডিফারেন্ট যে নিউয়ার ইন্টারভেনশন গুলো আসতেছে, ইন্টারভেনশন বলতে আমরা ট্রিটমেন্ট এবং প্রিভেনশন গুলো আসতেছে, সেইগুলো কিন্তু এই প্যাথোফিজিওলজির বিভিন্ন স্টেপের মধ্যে কাজ করে। তো প্যাথোফিজিওলজি মেনলি হচ্ছে প্লাজমোডিয়াম যে স্পেসিসটা, এটা লাইফ সাইকেল। লাইফ সাইকেলে দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে এসেক্সুয়াল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে সেক্সুয়াল ডেভেলপমেন্ট। অ্যাসেক্সুয়াল ডেভেলপমেন্টটা হিউম্যানসের মধ্যে হয় এবং সেক্সুয়াল ডেভেলপমেন্টটা ফিমেল এনোফিলিস মস্কুইটোর মধ্যে হয়। এই যে ইমেজটা দেখেন, এই ইমেজটা কি বলতে চাচ্ছে? ইমেজটা বলতে চাচ্ছে একটা ইনফেক্টেড মস্কুইটো আপনাকে কামড় দিল, হ্যাঁ, বাইট দিল। তখন ওই যে আপনার মধ্যে আপনার শরীরে ঢুকে এটা আগে লিভারে যাবে, লিভার সেলকে ইনফেক্ট করবে। দেন লিভার সেলকে সে রাপচার করে ব্লাডের মধ্যে ছড়ায় পড়বে, ছড়ায় গিয়ে আবার আরবিসি কে ইনফেক্ট করবে। এই যে আরবিসি কে ইনফেক্ট করলো না, যখন আরবিসি রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে ব্লাডের মধ্যে আবার এই অর্গানিজম গুলাকে দিয়ে দিবে। সো আপনার ব্লাডে অর্গানিজম আবার অ্যাভেলেবল। যখন অন্য একটা মস্কুইটো আপনাকে আবার বাইট করবে, তখন ব্লাড থেকে সে এটা তার মধ্যে চলে যাবে এবং সে রেডি হয়ে যাবে আরেকজনের মধ্যে ইনফেকশনটা ট্রান্সমিট করার জন্য। সো এটা হচ্ছে ব্রিফ স্টেপ। ব্রিফ স্টেপ বলতে মশা থেকে লিভার, লিভার থেকে আপনার ব্লাডে আরবিসি, আরবিসি থেকে এগেইন মশার মধ্যে যাইতেছে। সো এই বিষয়টা এখন আমরা বিস্তারিত পরের স্লাইডগুলোতে দেখতে পাবো। যেমন এই জায়গাতে খুবই সিম্পলিফাইড ফর্মে আমি এটাকে ক্রিয়েট করছি। ক্রিয়েট করছি বলতে আমার ক্রিয়েট না, এখানে ওই ডিউ রেসপেক্ট এগুলা ইউএসএমএল পার্সপেক্টিভে, যেমন ইউএসএমএল এর কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে ইউ ওয়ার্ল্ড কোয়েশ্চেন ব্যাংক, আপনারা সবাই জানেন। সো ইউ ওয়ার্ল্ড কোয়েশ্চেন ব্যাংকে ডিফারেন্ট কোয়েশ্চেন করতে যায়, যে আমি দেখলাম এই লাইফ সাইকেলটা এক একটা রিসোর্সে এক এক রকম করে প্রেজেন্ট করে। সো এটা হচ্ছে মোস্ট আইডিয়াল, যেটা আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলাতে যে জিনিসটা মানে এই প্যাটার্নটাই আমি লক্ষ্য করছি, তাই আমি এই প্যাটার্নটাকে ফলো করি এবং এটাই মনে রাখতে সবচেয়ে সহজ এবং ক্লিনিক্যালি কোরিলেট করে। যেমন আপনাকে একটা মশা বাইট করলো, সেটার সাথে সাথে যে সর্বপ্রথম যে জীবাণুর ফর্মটা আপনার শরীরে দিয়ে দিল সেটাকে বলে স্পোরোজোয়েট। এই স্পোরোজোয়েটটা ট্রাভেল করে 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 আপনার আগে লিভারের মধ্যে যাবে, লিভারে যায় হেপাটিক সেলকে ইনফেক্ট করবে, পরে সে সেখানে পুষ্টি নিয়ে বড় হইতে থাকবে এবং এই কন্ডিশনটার নাম হল হেপাটিক সাইজন। এই সাইজনটের ভিতরে যে স্পোরোজোয়েটের পরবর্তী ফর্ম হচ্ছে মেরোজোয়েট। সো সে লিভার সেলের মধ্যে বড় হইতে থাকবে। এখন লিভার সেলের তো একটা ক্যাপাসিটি আছে, বড় হইতে হইতে মাল্টিপ্লিকেশন হচ্ছে হচ্ছে, কিন্তু সে আর ধারণ ক্ষমতা নিতে পারতেছে না, সে এক সময় বড় হইতে হইতে রাপচার হয়ে যাবে। এই যে দেখেন, রাপচার অফ হেপাটোসাইট। এই যে হেপাটোসাইটটা রাপচার হয়ে গেল না, তখন রাপচার হয়ে গেলে কি হবে? সো ভিতরের কন্টেন্ট গুলো বাইরে বের হয়ে যাবে। সো ভিতরের কন্টেন্ট কি? ভিতরের কন্টেন্ট হচ্ছে এই যে স্পোরোজয়েড ডেভেলপিং হচ্ছিল, ডেভেলপিং হয়ে সে মেরোজয়েড হয়ে গেল। সো এই মেরোজয়েড গুলা আমার হেপাটোসাইট রাপচার হয়ে এখন ব্লাডে চলে আসলো। ব্লাডে চলে আসা মানে কি? ব্লাডে চলে আসা মানে সে আরবিসির সংস্পর্শে চলে আসছে, সেখানে আরবিসি কে অ্যাটাক করার এবিলিটি রাখে। এখন আরবিসি কে অ্যাটাক করলো, আরবিসির ভিতরে এগেইন সে ডেভেলপমেন্ট হচ্ছে, আরবিসির ভিতরে এনার্জি নিচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার সংখ্যা বাড়তেছে এবং তারা ডেভেলপিং হচ্ছে। সে ডেভেলপিং যে ফর্মটা, সেই ফর্মটার নাম আরবিসির ভিতরে হচ্ছে ট্রোফোজোয়েট। সো এগেইন হেপাটোসাইটের মতো আরবিসিরও তো একটা ধারণ ক্ষমতা আছে, রেপিডলি মাল্টিপ্লিকেশন হচ্ছে, সংখ্যা এতই বাড়তেছে যে আরবিসি আর ধরে রাখতে পারতেছে না, তখন আরবিসি একটা সময় রাপচার হয়ে যাবে। এই যে ধরেন ডেভেলপিং ফর্ম পর্যন্ত, এটাকে বলতেছে আরবিসি সাইজন্ট। নাও যেখানে বোঝার বিষয়, এই যে আরবিসি কে অ্যাটাক করলো এবং আরবিসির ভিতরে যে ওরা ডেভেলপমেন্ট স্টেজে আছে, সেই স্টেজের নাম হচ্ছে ট্রোফোজয়েড। এখন ঠিক এই স্টেজটাতে দেখুন আমি ডিফারেন্ট কালার দিয়ে কিন্তু এটাকে প্রেজেন্ট করছি। কেন?
এই স্টেপ থেকে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল সাইকেল দুটা দিকে দুটা পথ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ফর এক্সাম্পল, যখন অ্যাসেক্সুয়াল সাইকেলের জন্য এটা এই ডিরেকশন ফলো করবে এবং সেক্সুয়াল সাইকেলের জন্য এটা এই ডিরেকশন ফলো করবে। শুরুতে আমরা অ্যাসেক্সুয়াল সাইকেলে চলে যাই। সো বললাম আরবিসি কে অ্যাটাক করলো, আরবিসির ভিতরে ডেভেলপমেন্ট চলতে থাকলো, এবং ডেভেলপমেন্ট স্টেজটাকে বলতেছি আমরা আরবিসি সাইজন, যেমন করে এখানে হেপাটিক সাইজন ছিল। সো আরবিসি সাইজনটার একটা ধারণ ক্ষমতা আছে, র্যাপিডলি তার ভিতরে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সংখ্যা এতই বাড়ছে যে সে আর এটাকে ধরে রাখতে পারতেছে না। তখন আরবিসিটা রাপচার হয়ে গেল এবং রিলিজ অফ মেরোজয়েডস ডেভেলপিং ফর্ম। দেখেন যখন হেপাটিক সাইজনটাও কিন্তু যখন রাপচার হচ্ছিল, যে ফর্মটা ব্লাডে আসতেছিল সেটার নাম মেরোজয়েড। যখন আরবিসি সাইজনটা রাপচার হচ্ছে, যে ফর্মটা আবার রিলিজ হচ্ছে সেটার নাম হচ্ছে মেরোজয়েড। এই মেরোজয়েডের এবিলিটি আছে কিন্তু আরবিসি কে অ্যাটাক করা। সো এই যে দেখেন, আরবিসি রাপচার হয়ে যখন আবার মেরোজয়েড রিলিজ হলো, সে ফার্দার অ্যাটাক অফ আরবিসি। এই যে ফার্দার অ্যাটাক অফ আরবিসি, এটা কিন্তু দেখেন চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এটাকেই বলতেছি সেক্সুয়াল সাইকেল, যেটা আপনার আমার শরীরে হচ্ছে, হিউম্যানের শরীরে হচ্ছে আরবিসির মধ্যে। এবং সেক্সুয়াল সাইকেল আগেই বলে দিছি আগের স্লাইডে, সেক্সুয়াল সাইকেল মশার মধ্যে হয়। কিভাবে হয়? এই যে আরবিসির মধ্যে ডেভেলপিং যে ফর্মটা ছিল ট্রোফোজয়েড, এটার একটা ফর্ম কিছু সংখ্যক ইমেচুর গেমেটোসাইটে কনভার্ট হয়। এবং এই যে ইমেচুর গেমেটোসাইটের মধ্যে কনভার্ট হইলো, তখন যখন আবার মশা আপনাকে কামড় দিবে, এই গেমেটোসাইটটা মশার শরীরে চলে যাবে, গিয়ে সেখানে ম্যাচিউর হবে, সেখানে জাইগোট ফর্ম করবে, জাইগোট ফর্ম করে আবার সেই যে বাচ্চা ফর্ম একদম স্পোরোজয়েট ফর্মে আসে, মশার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে বসে থাকবে। যেই মাত্র আবার কামড় দিবে, এটা আবার এই সাইকেলগুলোকে রিপিট করবে। এইটুকু হচ্ছে সিম্পলিফাইড প্যাথোফিজিওলজি অফ প্লাজমোডিয়াম, মানে প্লাজমোডিয়ামের বায়োলজি অর্থাৎ লাইফ সাইকেলটাই এখানে প্রেজেন্ট করছি। সো এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এটাই যে একটু আগেই বললাম, এই পথটা বুঝলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স বুঝবো। এই পথটা বুঝতে পারলেই আমরা কি কি ট্রিটমেন্ট, কোন কোন জায়গায় ট্রিটমেন্ট দিব, বা ফার্দার যে অ্যানালাইসিস গুলা কোন কোন জায়গায় গবেষণা দরকার আমরা এই প্লাজমোডিয়ামকে থামানোর জন্য, এই বিষয়টাগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, এই যে একটা পেশেন্টের আমরা জানি ম্যালেরিয়াতে কি হয়, আমরা সামনেও দেখবো, তা ইনিশিয়ালি বলি ফিভার নিয়ে আসে। এই যে দেখেন রাপচার অফ আরবিসি, আরবিসি রাপচার হওয়ার সাথে সাথে কিন্তু আরবিসির ভিতর থেকে যে সাইটোকাইন গুলো রিলিজ হয়, এই সাইটোকাইন আপনার আমার হাইপোথ্যালাসেমে গিয়ে টেম্পারেচার সেট পয়েন্টটাকে বাড়ায় দেয়, সেখান থেকে কিন্তু আমাদের ফিভার আসে। এবং এটা সাইক্লিক্যাল ফিভার, কারো কারো ক্ষেত্রে সাইক্লিক্যাল ফিভার, যেগুলো আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট এজ এ ব্রিফ, এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স এর ইম্পর্টেন্স অ্যাকর্ডিং টু প্যাথোফিজিওলজি আমি বললাম। তাহলে আবার বলছি যে ম্যানেজমেন্ট পারপাসে একটু ইম্পর্টেন্স আছে। ম্যানেজমেন্ট পারপাসে কি ইম্পর্টেন্স আছে? যেহেতু আরবিসি রাপচার হলে ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করে, সো আমরা চেষ্টা করব আরবিসি রাপচার হওয়ার আগেই আমরা ট্রিটমেন্টটা ইনিশিয়েট করা যায় কিনা। তার মানে আরবিসি সাইজন যখন আছে, এই স্টেজের মধ্যে আমরা যদি ড্রাগ দিয়ে দিই, তাহলে কিন্তু আর রাপচার হচ্ছে না, ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করছে না। সেটাকে বলে কিন্তু যে আমরা কমন যে ড্রাগগুলো সামনে পড়বো, ড্রাগগুলো আমরা ইউজ করি, সেটা এই স্টেজে কিন্তু কাজ করে, অর্থাৎ আরবিসি রাপচার হইতে দেয় না। এবং ইন কেস অফ প্লাজমোডিয়াম ভাইভেক্স ওভালি, আমরা দেখবো যে এই যে হেপাটিক সাইজন, এই ফর্ম ওদের মধ্যে ডরমেন্ট থাকে, আমরা এখানেও একটা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করব। এবং নিউ আর কিছু ট্রিটমেন্ট অপশনস আছে যেগুলা স্পোরোজোয়েটকে অ্যাটাক করে, মানে লাইফ সাইকেলে একদম শুরুতে বাচ্চা ফর্মে, মানে প্লাজমোডিয়ামের আমরা যদি একে থামায় দিতে পারি, তাহলে তো আর ডিজিজটাকে আমরা আটকায় দিলাম। সো কিছু কিছু ট্রিটমেন্ট যারা নতুন ইন্টারভেনশন, কিছু ভ্যাকসিন আসছে, আবার কিছু ডেভেলপিং পর্যায়ে আছে যারা এই স্পোরোজোয়েটটাকে টার্গেট করে। সো দেখতেই পাচ্ছেন যে লাইফ সাইকেলটা কতটুকু ইম্পর্টেন্স। নট জাস্ট আমরা কি করি, আমরা আমাদের একাডেমিক পড়াশোনায় অনেক সময় জাস্ট লাইফ সাইকেলটা এভাবে গ্রসলি মুখস্থ করে চলে যাই, ঠিক আছে, কিন্তু এটার এটার যে আপনার ক্লিনিক্যাল পার্সপেক্টিভ কি, ক্লিনিক্যাল কোরিলেশনটা কি, এটা এই জায়গা থেকে আমরা একটু ব্রিফলি আলোচনা করলাম। নেক্সট, এটা হচ্ছে ডেভিডসনের ফিগার। ফিগার অনুযায়ী যে আমি যে স্টেপগুলা আগের স্লাইডে আলোচনা করলাম, সেটাই ফিগার অনুযায়ী এখানে আসছে। যেমন ফিমেল এনোফিলিস মসকুইটোর মধ্যে সেক্সুয়াল সাইকেল, আর হিউম্যানস এর মধ্যে কিন্তু সেক্সুয়াল সাইকেল। সো এই জিনিসটাই কিন্তু এখানে ফিগার অনুযায়ী ওরা আলোচনা করছে। সো আমরা আপ টু প্যাথোফিজিওলজি পর্যন্ত আলোচনা করে ফেললাম। এখন আসে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সকে আমি কিভাবে সাজাইছি, ইনকিউবেশন পিরিয়ড আলোচনা করব, দেন কোর্স, কিছু জেনারেল সিমটমস, কিছু অর্গানিক সিমটমস, অর্গান স্পেসিফিক সিমটমস আছে। এবার আসুন ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কতদিন? 7 থেকে 30 দিন। 7 থেকে 30 দিন। এই ইনকিউবেশন পিরিয়ড বলতে আসলে কি বোঝাচ্ছে, এটার জন্য আমরা আগের স্লাইডটাতে, প্যাথোফিজিক্স স্লাইডটাতে চলে যাচ্ছি। দেখেন, আপনার যখন মশা আপনাকে প্রথম কামড় দিল, এবং এই পথ ঘুরে 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 যখন আরবিসিটা রাপচার হয়ে ক্লিনিক্যাল ফিচার্স এপিয়ার করবে, এই পর্যন্ত আসতে যে সময়টুকু লাগতেছে, এই সময়টুকু হলো ইনকিউবেশন পিরিয়ড। সেটা মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 30 দিন। এই কথাটুকু এখানে বলছে, ইনকিউবেশন পিরিয়ড মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 30 দিন। সো এখন একটা পেশেন্টের আপনি সাসপেক্ট করলেন যে ওকে
সে আফ্রিকা থেকে ঘুরে আসছে বা ম্যালেরিয়া এন্ডেমিক রিজিয়ন চিটাগং থেকে আসছে, আপনার ওয়ার্ডে আসছে, আপনি ইন্টার্ন, আপনি ডিউটি করতেছেন, কিন্তু সে হিস্ট্রি দিল যে ঠিক আছে সে চিটাগাং গেছিল, কিন্তু যখন ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করছে সেই ডিউরেশন কিন্তু 7 দিনের কম। তাহলে কিন্তু আপনাকে অন্য যে ডিডি গুলো আছে ফিভারের সেই দিকে চিন্তা করতে হবে, কারণ মিনিমাম একটা ইনকিউবেশন পিরিয়ড 7 দিন আপনাকে পার হইতে হবে ম্যালেরিয়াটা হওয়ার জন্য। তাই আপনাকে তখন এটাই বলে দিচ্ছে ইট ইজ নট মোস্ট লাইকলি ডিউ টু ম্যালেরিয়া, আপনাকে ফিভারের অন্যান্য কজগুলো তখন আলোচনা করতে হবে বা কনসিডার করতে হবে। সো নেক্সট আমরা ডিজিজ কোর্সের মধ্যে ঢুকে যাচ্ছে, আপনার ইনফেকশন মানে আপনাকে মসকিটো বাইট দিল, অর্গানিজমটা ঢুকে গেল আপনার শরীরে, তো সেখান থেকে কি কি ক্লিনিক্যাল ফর্ম হইতে পারে। একটা নাম হলো অ্যাসিমটোমেটিক প্যারাসাইটেমিয়া, আরেকটা নাম হলো আনকমপ্লিকেটেড ইলনেস, দেন সিভিয়ার ম্যালেরিয়া, দেন ডেথ। এখানে কিন্তু প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে, জাস্ট আমি ব্লাইন্ডলি বলে গেলাম এখান থেকে এটা হয়, এখান থেকে এটা হয়, এখান থেকে এটা হয়, এরকম না। অ্যাসিমটোমেটিক প্যারাসাইটেমিয়া আসেন, কাদের মধ্যে হয় অ্যাসিমটোমেটিক প্যারাসাইটেমিয়া? এসিমটোমেটিক প্যারাসাইটোমিয়া মেইনলি হয় যেমন এন্ডেমিক রিজিয়নের রেসিডেন্ট যারা আছে, ধরেন আফ্রিকার যে জনগণ আছে তারা কিন্তু রিপিটেডলি ম্যালেরিয়া প্যারাসাইটের মধ্যে এক্সপোজার হচ্ছে, এবং তাদের বডি পার্শিয়ালি কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে ম্যালেরিয়ার এগেনস্টে। সো এসিমটোমেটিক প্যারাসাইটোমিয়া বলতেছে ধরেন আপনার আমার শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট ঢুকলো, আমরা বাংলাদেশের আছি, হ্যাঁ, আপনার আমার শরীরে অল্প প্যারাসাইট ঢুকে গেলে কিন্তু আমরা সিমটোমেটিক হয়ে যাইতে পারি, কিন্তু ওই ইন্ডিভিজুয়াল যারা আফ্রিকাতে আছে, এন্ডেমিক রিজিয়নে আছে, ওরা কিন্তু পার্শিয়ালি ইমিউনিটি ডেভেলপ করছে, সো তাদেরকে ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করতে হলে প্যারাসাইটের লোডটা আপনার আমার চেয়ে কিন্তু বেশি হওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু তারা পার্শিয়ালি ইমিউনিটি ডেভেলপ করছে, সো তাদের ক্ষেত্রেই বলা হয় অ্যাসিমটোমেটিক প্যারাসাইটেমিয়া, মানে প্যারাসাইট থ্রেশোল্ডটা ক্লিনিক্যাল ফিচার অ্যাপিয়ার করার জন্য যে লেভেলে যাওয়া উচিত সেই লেভেলে তাদের শরীরে যায় না ইমিউনিটির জন্য, তারা অ্যাসিমটোমেটিক হিসেবে থাকে। তাহলে কি ভাইয়া এটার কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে? ডেফিনেটলি এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এই পেশেন্টটা গুলা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কারণ তারা অ্যাসিমটোমেটিক, তারা মনে করবে যেমন বিষয়টা হচ্ছে যে কোভিড এর মতো কিছু কিছু পেশেন্ট থাকে না যারা অ্যাসিমটোমেটিক ছিল, যেমন আমরা এই 2020-তে এই জিনিসগুলো আমরা দেখছিলাম, হ্যাঁ, যে অ্যাসিমটোমেটিক তারা কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে ইনফেকশন ছড়ায় দেওয়ার জন্য। সো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, তারা যদিও অ্যাসিমটোমেটিক চারদিকে ঘুরে বেড়াবে কিন্তু তারা স্টিল ডিজিজ ট্রান্সমিট করতে পারবে একজন থেকে আরেকজনের শরীরে, সো দে আর মোর এন্ড মোর ডেঞ্জারাস। তো সেখান থেকে আনকমপ্লিকেটেড ইলনেস, ধরেন ওই ইন্ডিভিজুয়াল গুলাই তাদের প্যারাসাইট থ্রেশহোল্ডটা কম, তারা অ্যাসিমটোমেটিক আছেন, কোনো কারণে তারা স্ট্রেসে পড়লো বা তাদের ইমিউনিটি উইক হয়ে গেল, তখন তাদের মধ্যে আনকমপ্লিকেটেড ইলনেস আসবে। এখন আনকমপ্লিকেটেড কেন ইলনেস আসলো এটুকু বুঝাইলাম যে ইমিউনিটি কম হয়ে গেল, এটাকে আনকমপ্লিকেটেড কেন বলা হচ্ছে? আনকমপ্লিকেটেড মেইনলি এজন্য বলা হচ্ছে যে কোন স্পেসিস দ্বারা তাদের অ্যাটাক হয়েছে, আমরা সামনের স্লাইড গুলোকে আরো দেবো, এটা কি প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি নাকি ফেলসিবরাম, স্পেসিসের উপর ডিপেন্ড করে কিন্তু কমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড বিষয়টা এপিয়ার করে। সো একটা হলো স্পেসিস আর একটা হলো পেশেন্টের ইমিউনিটি, এই দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা আনকমপ্লিকেটেড ইলনেসে যাইতে পারি, মানে মাইল্ড যে সিমটমস গুলো ফ্লু লাইক সিমটমস, ফিভার, হেডেক, মায়ালজিয়া, এই ফিচারগুলো নিয়ে অ্যাপিয়ার করবে, কিন্তু কোনো অর্গান স্পেসিফিক সিমটমস থাকবে না, মানে সিভিয়ার ইন্ড অর্গান ড্যামেজের ক্লিনিক্যাল ফিচার্স থাকবে না। নাও সিভিয়ার ম্যালেরিয়া এখানে সিভিয়ার কেন বলতেছি, যদি প্লাজমোডিয়াম ফেলসিপারাম দ্বারা অ্যাটাক হয় তাহলে কিন্তু মোস্ট লাইকলি এই পেশেন্টগুলা সিভিয়ার ম্যালেরিয়া নিয়ে প্রেজেন্ট করার এবিলিটি রাখে, ডিপেন্ডিং অন ওই পেশেন্টের ইমিউন স্ট্যাটাসটা কেমন। যদি স্ট্রংলি ইমিউনিটি হয়, ইমিউনিটি ইনট্যাক্ট থাকে, তাহলে সে আনকমপ্লিকেটেড ইলনেসের মধ্যেও পড়তে পারে, কিন্তু কোনো কারণে যদি তার ইমিউনিটি কমে যায় তাহলে কিন্তু প্লাজমোডিয়াম ফেস্টিভারাম অলমোস্ট অলওয়েজ সিভিয়ার ম্যালেরিয়া করে, এবং এটা এটা লিথাল কন্ডিশন। সেখান থেকে ওয়ান্স সিভিয়ার ম্যালেরিয়া ডেভেলপ করে, আপনি আইসিইউ সাপোর্ট ছাড়া, আপনার এডিকুয়েট ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু সেটা ডেথের মধ্যে চলে যাইতে পারে। তো এটা হচ্ছে ডিজিজ কোর্স, আমি একটা লাইনে এটাকে নিয়ে আসছি, হ্যাঁ। এই যে দেখেন এখানে বক্স হিসেবে লিখে দিচ্ছি যে লেভেল অফ ইমিউনিটি অ্যান্ড স্পেসিস অফ প্লাজমোডিয়াম এবং টাইমিং অফ ট্রিটমেন্ট, আমার ইন্টারভেনশন, অর্থাৎ আমার যাকে কামড় দিচ্ছে মশাটা তার ইমিউনিটি কেমন এবং কোন স্পেসিস তাকে অ্যাটাক করতেছে, এবং ফাইন অ্যাটাক করছে, ডিজিজ হচ্ছে, আমি কোন স্টেজে তাকে ট্রিটমেন্ট দিতে পারতেছি কিনা, এই ইস্যুগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে যে আনকমপ্লিকেটেড ইলনেস থেকে সিভিয়ার ম্যালেরিয়াতে যাবে কিনা এবং সেখান থেকে ডেথ হবে কিনা। এইগুলো ডিটারমাইনিং ফ্যাক্টর গুলো কিন্তু এখানে, যেখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি ইমিউনিটি, স্পেসিস অফ প্লাজমোডিয়াম এবং সিভিয়ার ম্যালেরিয়া। ওকে, দেন আমরা জেনারেল সিমটমস এর মধ্যে চলে যাচ্ছি, অর্থাৎ জেনারেল সিমটমস বলতে এখানে আনকমপ্লিকেটেড ইলনেস যেটা বললাম আগেই, ফ্লু লাইক সিমটমস, হেডেক, হাই ফিভার। দেখেন, ফিভার স্পাইকস অকারিং এট রেগুলার ইন্টারভালস আর নো লঙ্গার কমনলি অবজার্ভড, এটা কি বুঝাইতেছে? এটা বোঝার জন্য আবার আমরা চলে যাব এই আগের পেথোফিজিওলজি সাইকেলের মধ্যে। দেখেন আগে কি বলছি এখানে ভাইয়া,
আগে যেটা বলছি যে আরবিসি কিন্তু রাপচার হয় এবং রাপচার হওয়ার সাথে সাথে ব্লাডে সাইটোকাইন রিলিজ হয়, সেখান থেকে কিন্তু আপনার আমার শরীরে জ্বর আসে। এখন প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, এই দুইটার ক্ষেত্রে এই আরবিসি রাপচার হওয়ার সময়টা হচ্ছে সিনক্রোনাইজড। সিনক্রোনাইজড মানে কি, যে একবার কামড় দিল এবং এই স্টেজে আসতে আসতে তাদের মোটামুটি 48 ঘন্টা সময় নেয়। সো প্রত্যেক 48 ঘন্টা পর পর তাদের আরবিসি রাপচার হয় এবং সাইটোকাইন রিলিজ হয়। তাই দেখবেন যে সাইক্লিক্যাল ফিভার কথাটা আসছে, 48 ঘন্টা পর পর আরবিসি রাপচার হয় এবং আপনার শরীরে জ্বর আসে। এটাই এখানে বলতে, আমরা পরে স্লাইডে যে স্লাইড থেকে ফিরে আসছি ওই স্লাইডে গিয়ে যায় এই জিনিসটাই দেখুন। এবং ইন কেস অফ প্লাজমোডিয়াম ম্যালেরি, এই আরবিসি রাপচার হওয়ার সময়টাই পুরো সাইকেল ঘুরে এসে রাপচার হওয়ার সময়টা 72 ঘন্টা। সো 72 ঘন্টার পর পর তার জ্বর আসবে। কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম মোস্ট ভিরুলেন্ট, অলরেডি বলছি কিন্তু, এই যেটা এটার এই আরবিসি রাপচার হওয়ার কোনো নির্দিষ্ট সময় নাই। তার যখন ইচ্ছে, এতই সিভিয়ার, এতই এতই ভিরুলেন্সি ওর, সে যখন ইচ্ছা তখন আরবিসি কে রাপচার করে। তাই তার নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, সে সব সময় জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে। যেমন এই কথাটাই বলছে দেখেন, টার্সিয়ান ম্যালেরিয়া পেরিওডিক ফিভার স্পাইকস এভরি 48 আওয়ার্স, কাদের ক্ষেত্রে? ভিভেক্স এন্ড ওভালির ক্ষেত্রে এটা। কোয়াটান ম্যালেরিয়া পেরিওডিক ফিভার স্পাইকস এভরি 72 আওয়ার্স, এটা কার ক্ষেত্রে? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে, যেটা 72 ঘন্টা পর পর তার আরবিসিটা রাপচার হয়, অর্থাৎ সিনক্রোনাইজ। আর দেখেন ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া ফেলসিপেরামের সাথে যেটা অ্যাসোসিয়েটেড, ফিভারের কথা কি বলছে? ইররেগুলার ফিভার স্পাইক উইথাউট এ নোটিসেবল রিদম। কেন এটা ইররেগুলার? কেন প্লাজমোডিয়াম ফেলসিপারাম কেন এত লিথাল? আমি তো ব্লাইন্ডলি এটা মুখস্থ করেই যাইতে পারি যে ওকে ঠিক আছে, এখানে কোনো ফিভার প্যাটার্ন নাই, এটা যখন ইচ্ছা তখন আসে, কিন্তু এর কি কোনো এক্সপ্লেনেশন আছে? ডেফিনেটলি এখানে এক্সপ্লেনেশন আছে। ইউএসএমএল এই জায়গায় কি বলে? এই জায়গায় এটুকুই বলে যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ব্যতীত বাকি যে স্পেসিস গুলো আছে, এইগুলা মোটামুটি আরবিসি কে যে কোনো একটা স্টেজে অ্যাটাক করে। এখানে স্টেজ বলতে আমি কি বুঝাইতেছি, নিউয়ার আরবিসি থেকে শুরু করে ওল্ডার আরবিসি। সো যে কোনো একটা স্টেজে তারা আইদার নিউয়ার আরবিসি অথবা ওল্ডার আরবিসি কে অ্যাটাক করে। সো ব্লাডে একটা নির্দিষ্ট পরিমাণ পুল আরবিসি অ্যাভেলেবল থাকে। ধরেন ওল্ডার আরবিসি কে অ্যাটাক করছে, তো নিউয়ার আরবিসি গুলা কাভার করা ট্রাই করে, অথবা নিউয়ার আরবিসি কে অ্যাটাক করছে, ওল্ডার আরবিসি গুলা কাভার করা ট্রাই করে। কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারাম যেটা করে, এটা এতই ভিরুলেন্ট যেটা আপনার ব্লাডে একসাথে আরবিসির প্রত্যেকটা স্টেজকে অ্যাটাক করার এবিলিটি রাখে। মানে নিউয়ার আরবিসি রেটিকুলোসাইট থেকে শুরু করে একদম ওল্ডার আরবিসি, 120তম দিনে যার সাইকেল চলতেছে যে আরবিসি, তাকেও অ্যাটাক করার এবিলিটি রাখে, মানে কন্টিনিউয়াসলি হিমোলাইসিস করতে থাকে। সো এটা ইনডোর গান ড্যামেজ, অর্থাৎ আপনার যে সেরেব্রাল ম্যালেরিয়া বা সিভিয়ার ফিচার্স, যেটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম করার এবিলিটিটা রাখে। এর জন্য বলছে কোনো ইরেগুলার ফিভার স্পাইক, ওটার অ্যাসিনক্রোনাইজ, আরবিসি রাপচারের কোনো সিনক্রোনাইজেশন থাকে না, যখন ইচ্ছা তখন ভাঙে, কন্টিনিউয়াসলি ভাঙে। সো ফিভারের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। এটুক ছিল এতদিনকার কথাবার্তা। এখন নিউয়ার যে মানে কথাবার্তা আসতেছে সেগুলো যেটা বলতেছে, এই যে আমরা বললাম না টার্সিয়ান ম্যালেরিয়া 48 ঘন্টা 72 ঘন্টা পর পর আসে। এখন ম্যালেরিয়া প্যারাসাইট আস্তে আস্তে এতই স্মার্ট হচ্ছে যে এই ডিজিজ গুলার ক্ষেত্রে কিন্তু এই ফিভার গুলো আর এটা বলা যাইতেছে না, যত দিন যাইতেছে এই প্যাটার্ন আর লক্ষ্য করা যাইতেছে না। 48 ঘন্টা পর যেটা আসতো, 72 ঘন্টা পর যেটা আসতো, এখন আর কিন্তু সেটা আস্তে আস্তে এই প্যাটার্নটা লক্ষ্য করা যাইতেছে না, কারণ অর্গানিজমটা তার মধ্যে চেঞ্জ আসতেছে। সেও সেও বুঝে ফেলতেছে ওকে, আমি 48 ঘন্টা পরে অ্যাটাক করি, 72 ঘন্টা পরে অ্যাটাক করি, দাঁড়াও আমি আমার মধ্যে চেঞ্জ আনতেছি যাতে ইউ হিউম্যান বিং আর এটা বুঝতে না পারো। সো এটা হচ্ছে আমাদের মডার্ন সায়েন্সের এটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হিসেবে কিন্তু ইদানিং দাঁড়াইছে। নাও অর্গান স্পেসিফিক সিমটমস, অর্গান স্পেসিফিক সিমটমস যেহেতু ব্লাডের মধ্যে আসেন, ব্লাডের মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া মেইনলি। হিমোলাইটিক অ্যানিমিয়া কেন হচ্ছে এখানে? যেমন আরবিসি কে অ্যাটাক করতেছে, এবং আরবিসির মধ্যে প্যারাসাইট আছে, এখানে কোন ধরনের হিমোলাইসিস হয়? দেখেন, আগের প্যাথোফিজিওলজি সাইকেলটা কিন্তু ঘুরে ফিরে বারবার কথায় কথায় আসবে। ওই প্যাথোফিজিওলজি সাইকেলে দেখাইছিলাম আরবিসির ভিতরে আপনার প্যারাসাইট গুলা বড় হইতেছে, হয় আরবিসির ধারণ ক্ষমতা যখন আর ক্যাপাবল না, আরবিসিটা অটোমেটিক রাপচার হয়ে যাইতেছে। সো এটাকে বলে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আবার আরবিসির ভিতরে প্যারাসাইট আছে আপনার আমার শরীরে, স্প্লিন দিয়ে আল্লাহ তালা দিয়ে দিছে। স্প্লিনের কাজটা কি? হ্যাঁ, স্প্লিন এই যে আরবিসির ভিতরে যে একটা প্যারাসাইট ডেভেলপ করতেছে, সে সেটাকে অ্যাবনর্মাল হিসেবে কিন্তু ডিটেক্ট করতেছে, করে সে ওই ইনফেক্টেড আরবিসিটাকে কিল করতেছে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটাকে বলে। সো এখানে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। এক কথা হিমোলাইটিক অ্যানিমিয়া ইন বোথ ইন্টারভাস্কুলার এক্সট্রাভাস্কুলার। হিমোলাইটিক অ্যানিমিয়ার কারণে আমরা কি হবে, অ্যানিমিয়ার যে ফিচার্স গুলো রিপ্রেজেন্ট করবে, উইকনেস, পেইলনেস, ডিজিনেস, এগুলা কিন্তু থাকবে। হ্যাঁ, আর থ্রম্বোসাইটেমিয়া ইনক্রিজ ব্লিডিং রিস্ক, এই যে কন্ডিশন গুলো এখান থেকে কিন্তু অনেক সময় ডিআইসি পর্যন্ত ডেভেলপ করে ফেলতে পারে। সো ডিআইসি ডেভেলপ করলে যে হেমাটোলজিক্যাল অন্যান্য ম্যানিফেস্টেশন, থ্রম্বোসাইটেমিয়া, পিটি বাড়বে, এপিটিটি বাড়বে, এগুলা কিন্তু আসবে। সো থ্রম্বোসাইটোমিয়া এখানে এর জন্যই পেশেন্টের ব্লিডিং রিস্কটা কিন্তু বেড়ে যাবে।
যেহেতু হেমাটোলজিক্যাল ইনফেকশন, তাই অর্গান স্পেসিফিকের মধ্যে তোমার ব্লাডের ইনফেকশন প্রিডমিনেন্ট। এবার আসেন জিআই সিমটমস। জিআই সিমটমস কি হবে? অলরেডি বলছি, আপনার স্প্লিন বসে আছে কিন্তু ইনফেক্টেড আরবিসি কে ব্লাড থেকে সরায় দেওয়ার জন্য। সো সো এই যে স্প্লেনোমেগালি হবে, স্প্লেনোমেগালি হবে, রেপিটেডলি ওই কাজ করতেছে, তার মধ্যে কনজেস্টেড হয়ে গেছে, সেখান থেকে কিন্তু স্প্লেনোমেগালি আসবে। আর যেহেতু আরবিসি রাপচার হচ্ছে, রাপচার হলে কি হবে? আনকমপ্লিকেটেড হিমোগ্লোবিন ইউরিয়া হবে না, সরি হিমোগ্লোবিনেমিয়া, মানে আরবিসি বাংলে আনকমপ্লিকেটেড হিমোগ্লোবিন ব্লাডে রিলিজ হবে, সেখান থেকে কিন্তু ডিসক্রিট জন্ডিসও ডেভেলপ করবে। আর যে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো তো হচ্ছে জিআই আসছে, নন স্পেসিফিক সিমটমস। দেন সিএনএস এর কি ম্যানিফেস্টেশন আসবে? সিএনএস এর ক্ষেত্রে মেইনলি প্লাজমোডিয়াম ফেলসিপারাম যেটা করে থাকে, অর্থাৎ অর্গান স্পেসিফিক সিমটমস এখানে পুরোটাই মেইনলি যেটুকু বলতেছি এটুকুই এই সবার জন্যই হয়, কিন্তু মোস্ট কমন প্লাজমোডিয়াম ফেলসিপারাম। সিএনএস এর মধ্যে হ্যালুসিনেশন হবে, কনফিউশন হবে, ইম্পেয়ার্ড কনসাসনেস, সেইজার, সেখান থেকে কমা পর্যন্ত পেশেন্ট চলে যেতে পারবে। সো এখানে দেখেন একটা রেড ফ্ল্যাগ হিসেবে বলছি, ইম্পেয়ার্ড কনসাসনেস, শক এন্ড অ্যাবনর্মাল ব্লিডিং আর সাইন্স অফ সিভিয়ার ম্যালেরিয়া দ্যাট রিকোয়ার্স ইমিডিয়েট আইভি ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্ট সেকশনে আমরা এটা আলোচনা করবো। সিভিয়ার ম্যালেরিয়া বলতে সেরেব্রাল ম্যালেরিয়া, সেরেব্রাল ম্যালেরিয়া বলতে সিএনএস কে ইনফেক্ট করতেছে, সেখান থেকে এই যে ফিচার্স গুলো আমরা কিন্তু পাবো। সো এগুলো যখন অ্যাপিয়ার করবে, আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে এই পেশেন্ট সেরেব্রাল ম্যালেরিয়া, সিভিয়ার ম্যালেরিয়া নিয়ে অ্যাপিয়ার করছে, আপনার হাতে আর কিন্তু সময় নাই, আপনাকে দ্রুত যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি পেশেন্টটাকে হারাবেন। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা ইন্টারভেনাস ট্রিটমেন্টে চলে যাব। সো ট্রিটমেন্ট আমরা পরবর্তী সেগমেন্টটাতে আলোচনা করব। এই যে সিমটমস অফ ম্যালেরিয়া, আমি ফিগার দিয়ে এই সেম কথাবার্তাগুলোকেই ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি আর কি। সো এটা হচ্ছে আমাদের ডেভিডসনের একটা সাইকেল, যেটা আমরা সাইকেল বলতে একটা টেবিল আর কি, যেটা অলরেডি আমি বলে ফেলছি যে প্যাথোফিজিওলজির সাথে ফিভার আসার রিলেশনটা কি, সিনক্রোনাইজ নাকি অ্যাসিনক্রোনাইজ, এগুলাই এখানে বলছে। যেমন দেখেন প্লাজমিনের ভিভেক্স এন্ড ওভালি, তাদের ক্ষেত্রে সিনক্রোনাস ব্রেকডাউন হয়, সেটা কত? 48 ঘন্টা পর পর। ম্যালেরিয়ার ক্ষেত্রে সিনক্রোনাস হয়, সেটা কত? 72 ঘন্টা পর পর। কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারাম অ্যাসিনক্রোনাস, এখানে লেস দেন 48 আওয়ার্স দ্বারা তারা যেটা বুঝাইছে যে এটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, যখন তখন এটা আসতে পারে। ঠিক আছে? আর এটা যে ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ মিনিমাম আমরা এবার মনে রাখবো এদিকে 7, এদিকে 30। ঠিক আছে? আর এখানে এসে ধরেন রিল্যাপস একটা কথা বলছে, রিল্যাপস এন্ড রিক্রুটনেস, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ক্লাসিফিকেশন অলরেডি কিন্তু আমরা ক্লিনিক্যাল ফিচার সেকশনে ক্লাসিফিকেশনটাও আমরা সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু এটা অলরেডি ডিসকাস করে ফেলছি। তাই এখানে আবার আবার দেখবো আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া এন্ড কমপ্লিকেটেড ম্যালেরিয়া। কমপ্লিকেটেড ম্যালেরিয়া বলতে মেনলি সেরিব্রাল সেরিব্রাল ম্যালেরিয়া, যেটা মানে সিএনএস অ্যাটাক যেটা করে, আমরা ওইটাকেই ধরে নিই। ঠিক আছে? সো এখানে ডেসক্রিপশন ঠিকই আছে, সাথে অলরেডি বলা হয়ে গেছে, সাথে এটিওলজি মানে কারা করতে পারে। আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া আগেই বলছি যে 4টা স্পেসিস প্রিডমিনেন্ট হিউম্যানে ইনফেক্ট করে, 4টা স্পেসিস এটার অ্যাবিলিটি রাখে। আর কমপ্লিকেটেড ম্যালেরিয়া অলমোস্ট অলওয়েজ ডিউ টু প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া। না, কমপ্লিকেটেড ম্যালেরিয়ার সেগমেন্ট এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করব। কমপ্লিকেটেড ম্যালেরিয়াটাই এখানে সিভিয়ার ম্যালেরিয়া হিসেবে কাজ করতেছে। হ্যাঁ। সো প্যাথোফিজিওলজিটা কি? প্যাথোফিজিওলজিটা হচ্ছে অলরেডি আমরা কিন্তু বলে ফেলছি যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম কিন্তু সব ধরনের আরবিসি কে ব্লাডে ইনফেক্ট করার এবিলিটি রাখে। এবং ইনফেক্টেড আরবিসি, এখানে আরেকটা কথা আছে, এই যে ইনফেক্টেড আরবিসি গুলা তারা কি করে, তাদের সারফেসের মধ্যে অনেক বেশি সাইটো এডহিয়ারেন্স ফ্যাক্টর গুলাকে এক্সপ্রেস করে। এর মানে কি? স্যার, এডহিয়ারিং ফ্যাক্টর এন্ডোথেলিয়ামের সাথে লেগে থাকার মতো আঠার মতো কিছু জিনিস তাদের সারফেসে এক্সপোজ করে। সো তারা কি করে? ক্যাপিলারির যে এন্ডোথেলিয়াম আছে, একটা ভেসেলের মধ্যে লুকায় থাকার চেষ্টা করে। মানে কি? এর মানেটা হচ্ছে, ধরেন সার্কুলেশনে যদি থাকে একটা প্যারাসাইট, মানে একটা আর ইনফেক্টেড আরবিসি ধরুন ঘুরে বেড়াচ্ছে, সো এটা চান্স থাকে যে সার্কুলেশন থাকে, এটাকে এটা কোনোভাবে এটাকে স্প্লিনে যায় ব্রেকডাউন হওয়ার। সেক্ষেত্রে ইনফেক্টেড আরবিসি প্লাজমোডিয়াম ফেলসিপারাম এতই ডেঞ্জারাস, সে করে কি আরবিসির মাথায় গিয়ে আটার মতো সাবস্টেন্স ক্রিয়েট করে দেয়। ওটা আবার কি করে? ক্যাপিলারি গায়ের মধ্যে লেগে থাকে, মানে সার্কুলেশনে ঘুরে বেড়ায় না, সো স্প্লিন পর্যন্ত যাওয়ার আর সুযোগ থাকে না। সো দেখা যায় যে সে ব্লাডের মধ্যে পারসিস্টেন্ট প্যারাসাইটেমিয়া, মানে পারসিস্টেন্টলি সে সার্ভাইভ করার এবিলিটি রাখে। সো এতই ডেঞ্জারাস সে। নাও এটা বলছে ক্রাইটেরিয়া ফর সিভিয়ার ম্যালেরিয়া। এখানে সিভিয়ার ম্যালেরিয়া ডায়াগনোসিস করার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে? সো এটা হচ্ছে ডায়াগনস্টিক প্রোটোকল, ল্যাব প্রোটোকল। হ্যাঁ, আমরা যে আগে যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো বললাম, আর এখানে কিছু ল্যাবরেটরি ফাইন্ডিংস আছে। এই আইদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস অথবা ল্যাবরেটরি ফাইন্ডিংস, সেখান থেকে একটা অথবা একটার বেশি ফিচার্স আমার যদি থাকে উইথ এ পেশেন্ট উইথ
ইন এ পেশেন্ট উইথ প্রোভেন ম্যালেরিয়া। এ কথার মানেটা কি? মানে হচ্ছে একটা পেশেন্ট এন্ডেমিক রিজন থেকে ঘুরে আসছে, ইনকিউবেশন পিরিয়ড ম্যাচ করছে, ফ্লু লাইক সিমটমস নিয়ে আসছে, অথবা কিছু ক্ষেত্রে সিএনএস সিমটমসও নিয়ে আসছে। মানে সবকিছু আমার ক্লিনিক্যাল সাসপিশন, আমি মনে করতেছি এটা মানে এটা ইয়ে হয়ে গেছে, মানে ম্যালেরিয়া অলরেডি ডেভেলপ করছে। তখন আমি ডায়াগনস্টিক যে সামনে আরো পড়বো, ডায়াগনস্টিক প্রোটোকল, মানে থিক অ্যান্ড থিন ব্লাড ফিল করে আমি ডায়াগনোসিস করে ফেলছি ওকে পেশেন্টের ম্যালেরিয়া আছে। এখন এটা সিভিয়ার ম্যালেরিয়া কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য আমার এই যে এই প্রোটোকল বলছে যে ক্লিনিক্যাল ফিচার্স থেকে একটা অ্যাটলিস্ট একটা, অথবা ল্যাবরেটরি ফাইন্ডিংস থেকে অ্যাটলিস্ট একটা ফিচার যদি থাকে, তখনই আমি ধরে নিব যে এটা সিভিয়ার ম্যালেরিয়াতে চলে গেছে, এবং আমার সাথে সাথে আমাকে ইমিডিয়েটলি এটাকে আইসিইউ নিয়ে আমার ওই অনুযায়ী ম্যানেজ করতে হবে, তাছাড়া কিন্তু আমি পেশেন্টটাকে হারাই ফেলবো। সো যেহেতু জুমের মনে হচ্ছে এই টাইমটা খুব দ্রুত, মানে এই এই সেশনটা এক্সপায়ার করবে, সো আমি পরবর্তী একটা সেশন নিয়ে আমরা পরবর্তী ডিসকাশনটা কন্টিনিউ করবো আশা করতেছি। সো এটুকু আপাতত এখানেই রাখি, এটা এখানেই ইন্ড করতেছি। থ্যাংক ইউ।